দেখো তোমরা বহুকাল ধরে প্রিপোজিশন শিখতেছো, প্রায় ক্লাস 6 থেকে শুরু করে আজকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমরা শিখতেছো। বাট সমস্যাটা যেটা মেইনলি হয় সেটা হচ্ছে যে তোমরা প্রিপোজিশন শিখো, অনেকগুলো রুলস মুখস্থ করো, বাট আলটিমেটলি যখন এক্সামে দেখো এগুলোকে তখন তোমরা একটু মিক্স করে ফেলো যে ইন হবে নাকি অ্যাড হবে। আচ্ছা তাহলে উইথ হবে না কেন? ওকে, সো এই বিষয়ে আমরা একটু আজকে ক্লিয়ার করব যে এত কমপ্লেক্স করা যাবে না, এইটা সহজ বিষয় না। অ্যাডমিশন বলো, বিসিএস বলো, এনটিআরসি বলো, সবখানে এখান থেকে কোশ্চেন আসে। আমি আজকে তোমাদেরকে একটা বাস্তব एग्जांपल দেব, তোমরা একটু লক্ষ্য করো যে প্রিপোজিশন আসলে কতটা সহজ যদি একটু প্র্যাকটিস করো। দেখো তোমরা দুটো প্রিপোজিশন চিনো না, সবাই তো চিনো যে একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে ইন। দেখো তোমরা অ্যাড আর ইন অনেক ইউজ করছো না, আসলে অনেক ইউজ আছে, বাট আলটিমেটলি আমাদের কোনগুলো প্রয়োজন আমরা ওগুলো শিখবো। যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, অ্যাজ ফর एग्जांपल যে ধরো আমি লিখলাম যে হি লিভস ড্যাশ ধানমন্ডি। খুব মনোযোগ, এটা তোমরা যে কোনো পরীক্ষা দিয়ে দেখবে চলে আসছে, ড্যাশ ধানমন্ডি ড্যাশ ঢাকা। দেখো খুব মনোযোগ, দেখো দুইটা প্লেসের কথা এখানে আছে, একটা হচ্ছে ধানমন্ডি, একটা হচ্ছে ঢাকা। এখন তোমাকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোন প্লেসটা বড়। আমরা রুলস কি শিখছিলাম বলো তো? বড় স্থান বা সময়ের পূর্বে কি বসে? ইন বসে। আর ছোট স্থান সময়ের আগে কি বসে? এড বসে। এখন দেখো ঢাকা বড় নাকি ধানমন্ডি বড় বলো তো? ঢাকা বড়, তাই আমরা নিয়ম তো যেখানে কি বসাবো? ইন ঢাকা আর এড ধানমন্ডি। ক্লিয়ার? এখন দেখো সেকেন্ডটা বাক্য খেয়াল করো, যেমন ধরো আমি লিখলাম যেমন হি লিভস ড্যাশ, ধরো আমি লিখলাম যে জিগাতলা ড্যাশ ধরো ধানমন্ডি। এখন খেয়াল করো, এখন কনটেক্সটটা চেঞ্জ হয়েছে না? দেখো এবার কি বলো তো, এখানে এই বাক্যের মধ্যে কোন প্লেসটা বড়? ধানমন্ডি বড় নাকি জিগাতলা বড়? অবশ্যই ধানমন্ডি বড়। তাহলে আমাদের রুলসটা কি ছিল বলো তো? বড় স্থানের পূর্বে কি বসবে? অ্যাড নাকি ইন? ইন বসবে, তাহলে এখানে কি ইউজ করব? ইন ইউজ করব, সিম্পল। আর এটা থেকে এটা যদি একটা ছোট জায়গা, তাহলে এখানে কি ইউজ করব? অ্যাড ইউজ করব। দেখছো শেষ। তো মেইনলি তোমরা আসলে যেটা করো, রুলস মুখস্থ করো অনেকগুলো, বাট তোমরা হচ্ছে প্র্যাকটিস করো কম। দেখো আমি আজকে তোমাদেরকে প্রায় 150টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখাই দিছি না? ওকে, তো তোমরা হচ্ছে একটু মুখস্থ করবা। আর আমি জাস্ট তোমাদেরকে কেন মুখস্থ করব আমি একটা एग्जांपल তোমাদেরকে দেখাবো, জাস্ট একটা एग्जांपल। দেখো একটা ওয়ার্ডের দিকে লক্ষ্য করো, দেখো তো ওয়ার্ডটা কি? ডাই। ডাই অর্থ কি? মারা যাওয়া, সবাই জানে। এখন দেখো এই ডাই ওয়ার্ডটার সাথে প্রায় 6টা প্রিপোজিশন বসে। কয়টা বসে বলো তো? 6টা প্রিপোজিশন বসে। কেন ইমাজিন? দেখো ডাইয়ের সাথে অফ বসে, ডাইয়ের সাথে ফ্রম বসে। কি বসে বলো তো? ফ্রম বসে। ডাইয়ের সাথে ইন বসে, ডাইয়ের সাথে ফর বসে, ডাইয়ের সাথে আউট বসে, ডাইয়ের সাথে অ্যাওয়ে বসে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি তোমরা কমপ্লেক্স করে ফেলো কেন। তোমরা কিন্তু আসলে রাইট না, তোমরা হচ্ছে তোমাদের জায়গা থেকে রাইট আছো, বাট তোমরা যখন এগুলোকে প্র্যাকটিস করো না তখন আসলে ঝামেলাটা থাকে। দেখো একটা জিনিস মনে রাখবা, ডাই শব্দের সাথে যখন প্রিপোজিশন অফ বসবে, কি বসবে? অফ বসবে, তখন তোমরা ধরে নিবা যে বিতর্কত কোনো কারণে লোকটা মৃত্যু হয়েছে। কি বলতো? যেমন আমি একটা সিম্পল বাক্য লিখলাম যে তোমরা এটা সবাই ধরতে পারবে, যেমন হি ডাইড ড্যাশ ক্যান্সার। এখন দেখো ক্যান্সার শব্দটা কি আমাদের বিতর্কত নাকি বাহিরগত বলো তো? অবশ্যই বিতর্কত, যদি এটা রূপ তাহলে আমরা কি ইউজ করব? অফ। তাইলে দেখো অফ হচ্ছে ডাইয়ের সাথে অফ বসবে কখন? যখন বিতর্কত কোনো অসুখ বা ধরো বিরক্তি বা ধরো মানে ক্ষুধা মারা যায় না। আমরা এখানে যদি এখানে এরকম হইতো যে ধরো হি ডাইড ড্যাশ হাঙ্গার, তাহলে এখানে কি ইউজ করতে বলো তো? হাঙ্গার অর্থ ক্ষুধা। তাহলে কেউ যখন ক্ষুধা মারা যায়, এখন ক্ষুধা জিনিসটা কি বাহিরগত নাকি বিতর্কত? বিতর্কত, তাই আমরা এখানে অফ ইউজ করব। ক্লিয়ার? শেষ। এবার সেকেন্ডে আসো, তার আমরা কি বুঝলাম বলো তো? যে ডাইয়ের সাথে যখন অফ বলবে তখন এটা অর্থ হবে যে বিতর্কত কোনো কারণে মারা যাবে। এবার আসো ফ্রমের দিকে, যখন ডাই ফ্রম হবে তখন কি হবে বলো তো? ডাই ফ্রম যখন আমরা লিখবো, যেমন ধরো আমি একটা एग्जांपल লিখলাম, যেমন ধরো হি ডাইড, সে মারা গেল ড্যাশ এন অ্যাক্সিডেন্ট। দেখো এখন বলো তো অ্যাক্সিডেন্ট জিনিসটা কি বিতর্কত নাকি বাহিরগত? বাহির থেকে আঘাত করে না। ধরো কেউ বিষ খেয়ে মারা গেল, এটা কি বিতর্কত নাকি বাহিরগত? অবশ্যই বাহিরগত, কারণ বাহির থেকে বিষটা তার পেটের ভিতরে গেছে, সে মারা গেছে। তাহলে ডাইরেক্ট সাথে যখন আমরা ফর্ম বসাবো তখন এটা বোঝাবে যে বাহিরের কোনো আঘাতের কারণে লোকটা মারা গেছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, তাহলে অফ হচ্ছে বিতর্কত আর ফর্ম হচ্ছে বাহিরগত। তারপর দেখো কি বাকি থাকে বলো তো? নেক্সটে বাকি থাকে হচ্ছে ইন। খুবই সিম্পল। ধরো আমি লিখলাম যে ধরো হি ডাইড, সে মারা গেল ড্যাশ ধরো সাভার। আমি লিখলাম যে ধরো সে সাভারে মারা গেছে। এখন আমাদের এতগুলো অপশন আছে, এখন আমি কোনটা ইউজ করব? ইন ইউজ করব, কারণ ডাইড ইন যখন হয় তখন অর্থ হয় যে কোন জায়গার মধ্যে মারা গেছে সে।
কোথায় মারা গেছে। মারা যাওয়ার অর্থ বা জায়গাটা ধরো আমরা বুঝতে যখন ইউজ করে তখন হচ্ছে আমরা ডাইয়ের সাথে ইউজ করি, বলো তো ইন ইউজ করি। তিনটা শেষ, দেখো আর তিনটা আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তোমরা আসলে বুঝো না যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কতটা ইম্পর্টেন্ট তোমাদের সামনে অ্যাডমিশনের ক্ষেত্রে বলো, তোমাদের সামনে পরীক্ষার ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরে ধরো ফোন আছে, ধরো আমি দেখলাম যে হি ডাই, সব কিন্তু একই एग्जांपल। দেখো হি ডাই ড্যাশ হিজ কান্ট্রি। আমরা জানি না যে আমাদের যুদ্ধের সময় অনেক মানুষ আমাদের দেশের জন্য প্রাণ দিছে, এখন অনেক মানুষ আমাদের দেশের জন্য প্রাণ দেয় না। তো একটা জিনিস খেয়াল করবো, অনেকে আত্মত্যাগ করে না, ধরো দেশের জন্য, প্রিয় মানুষের জন্য মানুষের সুইসাইড করে না। তো এরকম ক্ষেত্রে তোমরা দেখবা যে ফর ইউজ করবা। কি বলতো, ডাইরের সাথে যখন ফর হবে তখন ভাববা যে সেই লোকটা নিজের আত্মাকে ত্যাগ করছে, সে ইচ্ছা বা ধরো ইচ্ছা না, সে ধরো কোন একটা কারণে সে তার জীবনটা দিয়ে দিয়েছে। যেমন দেখো হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গেছে। ক্লিয়ার? তাহলে ডাইড ফর আমরা কখন ইউজ করব, যখন দেখবো যে আসলে কোন একটা কারণে সে আত্মত্যাগ করছে। এটা হতে পারে বিভিন্ন কারণ, ঠিক আছে? তো এটা মনে রাখবে। এবার 5 নম্বরে আসো, ধরো আউট। ধরো আমি লিখলাম যে এটা বাক্য খেয়াল করো, এটা তোমরা বেবি খুব কম দেখছো যে আমি ধরো লিখলাম যে মেনি অ্যানিমালস হ্যাভ ডাইড। দেখো খেয়াল করো আউট, এই বাক্যটার অর্থ কি বলতে পারবো বলো তো? মেনি অ্যানিমালস হ্যাভ ডাইড আউট। একটা বিষয় খেয়াল রাখবা সব সময় যে ডাইয়ের সাথে যখন আউট শব্দটা বসবে, কি বসবে? ডাইয়ের সাথে যখন আউট শব্দটা বসবে তখন এর অর্থ হবে বিলুপ্ত হয়ে যাবে। দেখো তোমরা বলো তো আজ পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি জীব বিলুপ্ত হয়ে গেছে না? যেমন ধরো ডাইনোসর। তাহলে মেনি অ্যানিমালস হ্যাভ ডাইড আউট, এর অর্থ কি হয়েছে? অনেকগুলো প্রাণী মারা গেছে না, এর অর্থ কি হয়েছে? অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, মানে ওনার চিহ্ন এখন তোমরা কেউ পাবে না। যেমন ডাইনোসর থাকতে পারে, অনেক ধরনের অনেক আছে, এখন বর্তমানে আমার মনে পড়তেছে না, বাট তোমরা হয়তো গুগলে সার্চ করলে পাওয়া যায়। কোটি কোটি প্রাণী এক সময় পৃথিবীতে ছিল বাট এখন নাই। ওকে, এবার শেষ বাট লাস্ট বাট নট দ্য লিস্টে আসো অ্যাওয়ে। ডাইয়ের সাথে যখন তোমরা অ্যাওয়ে দেখো তখন তোমরা কি করবে? দেখো এক্সাম্পলটা খেয়াল করো, দ্য সাউন্ড, খেয়াল করো সাউন্ড অর্থ কি? শব্দ। আমরা এখানে হিজ ইউজ করি। দেখো এইটা খুব বেশি ক্যাসানো কোশ্চেন, যেটা আমরা জানি না যে ডাইয়ের সাথে অ্যাওয়ে বসে। দেখো দ্য সাউন্ড ডাইড অ্যাওয়ে, একটা জিনিস খেয়াল রাখবা, ডাইয়ের সাথে যখন অ্যাওয়ে হবে, দেখো একটা খেয়াল করো, ধরো একটা বুলুঙ্গির কোন পর্যায়ে আছে, আমরা যখন অনেক জোরে দিই তখন বুলুঙ্গটা থাকে এই পর্যায়ে, যখন স্লো করে তখন এটা আস্তে আস্তে কমের দিকে আসে না? তো ডাইড অ্যাওয়ে মানে ধরো আস্তে আস্তে কমে আসা। যেমন ধরো আমরা যখন রাগি তখন আমাদের অনেক বেশি রাগ থাকে না, কিন্তু রাগ কি সবসময় থাকে? আস্তে করে কমে আসে না? এটা হচ্ছে ডাইড অ্যাওয়ে। খেয়াল করো দ্য সাউন্ড ডাইড অ্যাওয়ে, শব্দটা কমে আসছে। দ্য অ্যাঙ্গার ডাইড অ্যাওয়ে, রাগটা কমে আসছে। সো খেয়াল করো একটা ডাই থেকে আমরা যখন 6টা প্রিপোজিশন ইউজ করতেছি তখন প্রত্যেকবার একটা ডিফারেন্ট মিনিং আসতেছে না? সো এটি হচ্ছে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মেইন মোটিভ, যে আসলে তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে তখন দেখবা যে কিছু রুলস আর ধরো 150টা ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখবা যে ইজিলি তোমাদের কাছে প্রিপোজিশন সহজ হয়ে গেছে। ওকে, দেখো এবার আমরা আরেকটা ওয়ার্ডে যাই, যেমন ধরো লুক।